যিনি একসময় মনে করতেন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের জনগণের ভবিষ্যৎ তার হাতে। দুদিন আগে বলেছিলেন শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না, পালিয়ে তিনি গেলেন। ভারতে তিনি আশ্রয় নিয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারতীয় কর্তা ব্যক্তিদের ভাষায় তিনি ভারতের অতিথি। বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটি এখন ভারতের অতিথি। ভারত নিয়ে নানা রকমের প্রশ্ন আমরা অতীত করেছি, তুলেছি। ভারত আমাদেরকে ভালোভাবে বুঝতে পারে না, বাংলাদেশকে বুঝতে চায় না, এটা তাদের সমস্যা। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু মর্যাদার সঙ্গে সেই সম্পর্কটা নির্ণীত হতে হবে। ভারত যদি মনে করে আমরা তাদের কলোনি, আমরা একটা ভ্যাসেল স্টেট, অঙ্গরাজ্য, তারা ভুল করবে। বাংলাদেশকে তারা অস্বস্তিতে রেখে নিজেরা অস্বস্তিতে থাকতে পারবে না। কিন্তু এই অস্বস্তি আমাদের জন্য ভালো নয়, তাদের জন্য ভালো নয়। ভারতের সঙ্গে আমাদের অনেক মিল আছে, আমাদের জন্মের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক আছে, আমরা কোনোটাই অস্বীকার করতে চাই না। এবং আমরা মনে করি আমাদের ভালো সম্পর্ক নিঃসন্দেহে তাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য কল্যাণকর। ভাষার দিক থেকে, ধর্মের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে ভারতের কোনো না কোনো অঞ্চলের সঙ্গে আমাদের মিল আছে। শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে, অন্যায়ভাবে সমর্থন দিয়ে, বছরের পর বছর একটার পর একটা নির্বাচনের সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত একটা দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এটা ভারতের জন্য দরকার ছিল না। ভারত অনেক দিক থেকেই শক্তিমান আমাদের চাইতে, তার এটা প্রয়োজন ছিল না। এবং এটা যে টিকে না, সেটা আমরা বহু বছর ধরে বলবার চেষ্টা করেছি যে শুধুমাত্র একটা দলের সঙ্গে বা একটা সরকারের সঙ্গে সম্পর্ক করলে দুটো দেশের সম্পর্ক কখনো ভালো হয় না। সম্পর্ক প্রথমে করতে হবে জনগণের সঙ্গে জনগণের, তারপরে দেশের সঙ্গে দেশের, তারপরে সরকারের সঙ্গে সরকার। এরপরে চাইলে আপনি কোনো একটা দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, কিন্তু সেটা এত নগ্ন এবং প্রকাশ্যে নয়। যাই হোক, মূল প্রসঙ্গে আসি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এখন বাংলাদেশ তাকে কি ফেরত চাইবে? অনুরোধ পেলে বাংলাদেশের দিক থেকে ভারত কি করবে, সেই সব প্রশ্ন ঘুরে ফিরে এসছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দায়িত্ব নিয়েই বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফেরত আনানো যায়। এবং ভারত যে আশ্রয় দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ খুব একটা সমর্থন করেছে সেটাও বলা যাবে না। এবং মিস্টার হোসেনের কথার মধ্যে তার একটা ইঙ্গিত ছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণের চুক্তি আছে এবং 2018 সালের যে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, সেটা অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই, আমি আবার বলি কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা, যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করেন, আমাদের মতো অর্ডিনারি জনগণ যে অর্ডিনারি পাসপোর্ট আমরা ইউজ করি সেটা নয়, সবুজ কালারের বাইরে যে পাসপোর্ট আছে, বিশেষ করে লাল রঙের, তারা ভিসা ছাড়াই 45 দিন পর্যন্ত অন্য দেশে থাকতে পারেন। এবং শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যান তখন তিনি তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সকল লাল পাসপোর্ট, অর্থাৎ শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের, মন্ত্রীবর্গের, সংসদ সদস্যদের এটা বাতিল করে দিয়েছে। অত্যন্ত যৌক্তিক কাজ করছে। ভারতীয় একটি পত্রিকা লিখছে যে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে যেটা দেখতে পেয়েছেন যে 76 ইয়ার্স ওল্ডের এই নারী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। যদিও তার সাঙ্গপাঙ্গ যেমন বেনজির আহমেদ 5-6টা পাসপোর্ট করেছিলেন নানান নামে নানানভাবে, সেটা তিনি করেননি। তিনি আসলে ভাবেনি যে তাকে এগুলো করতে হবে, এতই ক্ষমতাবাদ ছিলেন তিনি। অনেকে তো তাকে দেবীতুল্য মনে করতেন, অনেকে পারলে প্রায় স্রষ্টার আসনে বসিয়ে দেন। সো পাসপোর্ট ছাড়া, অন্য কোনো ব্যবস্থা ছাড়া তার বৈধভাবে ভারতবাসের বা ভারতে থাকবার সুযোগ কিন্তু সীমিত হয়ে আসছে। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, সেই তথ্য কিন্তু ভারত সরকার এখন দেয়নি। আমরা শুনেছি তার মেয়ে তো নয়াদিল্লিতে আছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেই মেয়েও তার সঙ্গে দেখা করতে পারেনি বা করেনি এখন পর্যন্ত। এবং শেখ হাসিনা তাহলে কি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন? এটা একটা বড় প্রশ্ন। এবং সেটা ভারতের জন্য কতটা কল্যাণকর হবে
ভারতের ভাবমূর্তির জন্য। ইতিমধ্যেই যেটা ক্ষয় হয়ে যাওয়া ভাবমূর্তি সেটা এখন পুনরুদ্ধার তার করা দরকার, কিন্তু শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে সেটা ভারত কতটা সামাল দিতে পারবে সেটা ভেবে দেখা দরকার ভারতীয় কর্তৃপক্ষের। তিনি ভারতে আশ্রয় চেয়েছেন এটা কিন্তু আমরা এখনো জানি না, রাজনৈতিক আশ্রয় বা পেয়েছেন কিনা সেটাও আমরা জানি না। বিরোধী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাকে দেশে ফিরিয়ে আনতে বলছে, ফিরিয়ে এনে বিচার করবার কথা বলছে। পররাষ্ট্র উপদেষ্টা, আমি তার কথা একটু আগেই বলছিলাম, তিনি বলছিলেন যে স্বরাষ্ট্র একসময় বলেছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আমাদের বলতে হবে। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি। ভারত এই বিষয়টি জানে এবং আমি নিশ্চিত তারা বিষয়টি বিবেচনা করবে। ভারত তাকে ফেরত দেবে কিনা আমি জানি না, দিলে ভালো, সরকার যদি তাকে আনতে পারে এবং অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে বিচারের আওতায় নিয়ে যাওয়া এবং যথাযথ বিচার করা, সেটা একটা দিক হবে। আন্তর্জাতিক আদালতে তার বিচারের প্রক্রিয়া চলছে, কিছু কিছু বেসরকারি উদ্যোগ আছে, এই উদ্যোগে যদি সরকার সামিল হয় সেটা সবচাইতে উত্তম হবে বলে আমি মনে করি। এবং আন্তর্জাতিক আদালতে হেগে যদি তার বিচার হয় সেটা একটা অনন্য নজির হয়ে থাকবে এবং এরকম উদাহরণ কিন্তু পৃথিবীতে আছে। সরকারের উদ্যোগ ছাড়া বেসরকারি উদ্যোগেও কিন্তু বিচারের হয়েছে। তো আমি মনে করি যে সেই উদ্যোগটা কথাও বিবেচনা করা যেতে পারে। শেখ হাসিনা ভারত আশ্রয় না দিলে কোথায় যেতে পারেন? আমার যেসব তথ্যপাত্র বিভিন্ন সময় ছিল বা কোথায় কি করছেন, তিনি কি ভাবছেন প্রকাশ না করলো, আকার ইঙ্গিতে যেটা বোঝা যাচ্ছিল বেলারুশে তিনি যেতে পারেন, কারণ ওটা তার প্রিয় একটা জায়গা, বহুবারই আছেন। বোধহয় বাংলাদেশে অনেকে বেলারুশ নামে একটা দেশ আছে সেটা শুনেছে শেখ হাসিনার এই প্রায় নিয়মিত যাতায়াতের মধ্যে দিয়ে। মালদ্বীপসও আমি নট শিওর, মালদ্বীপসও আমি এক সময় তার ঘনিষ্ঠ জনদের থেকে শুনেছিলাম যে কোনো একটা আইল্যান্ডে তিনি থাকবার চিন্তা করতে পারেন, যদিও তিনি বলতেন যে তিনি তার শেষ জীবন কাটাবেন টুঙ্গিপাড়ায়। অবশ্য শেখ হাসিনা পবিত্র কাবা শরীফে গিয়ে কথা বলেও কথা রাখেননি, লক্ষ জনতার সামনে কথা দিয়েও কথা রাখেননি, বহু কথা তিনি দিয়েছেন, বহু। তার রিটায়ার করবার কথা ছিল তার অঙ্গীকার অনুযায়ী অনেক আগেই। ওনার কথা বিশ্বাস করা খুব ডিফিকাল্ট, বাট আমার নানান সোর্স বলেছে যে অতীতে আমি সেগুলো চেক করিনি যে মালদ্বীপসও তিনি চিন্তা করতে পারেন যদি কোনো জটিল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা তার সঙ্গে ছিলেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাইকারি হারে যেভাবে খুনের মামলা হচ্ছে সেটা বোধহয় ঠিক হচ্ছে না। এটা আসলে এদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করবার প্রয়াস কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয়ত এই মামলাগুলো টেকানো কঠিন হবে। কিন্তু আমি মনে করি এদেরকে বিচারের জন্য তথ্য, উপাত্ত, প্রমাণ এর কোনো অভাব একটু সময় নিয়ে করলেও কোনো দেশের কিছু নেই। আর আপনি যদি কাউকে এমনি আটক করে রাখতে চান, বাংলাদেশে সেই আইনও আছে, সেই আইন আমরা সমর্থন করি আর না করি। কাউকে আপনি আটক করতেই পারেন যদি তাকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি রাখেন। তার জন্য বিশেষ মামলা দিয়েই এখন করতে হবে সেটা নয়। তবে ওই আটকের প্রক্রিয়াকে আমি সমর্থন করি না। এই সরকারও আইনজ্ঞ আছেন, তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে গণতান্ত্রিক উপায়ে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। এখন দেখলে মনে হয় যে ক্ষমতায় তো প্রফেসর ইউনূস আছেন কিনা। অনেক সময় এই অদল বদল, পরিবর্তন, প্রমোশন মামলা দেখলে মনে হয় যে অন্য কোনো একাধিক রাজনৈতিক দল একটি নাম বলাই যেতে পারে যে তারাই বোধহয় ক্ষমতা এসছে। এটা কিন্তু তাদের জন্য কল্যাণকর হচ্ছে না। আমরা সবাই জানি নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবেন, কিন্তু এখন অপকর্মের ব্লেমগুলো যদি তাদের ঘাড়ে চাপে, মানুষ কিন্তু এখন থেকে তাদের উপরে বিরক্ত হতে